নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় দিল্লি বিমানবন্দরে তারেক রহমানের সেই উপদেষ্টাকে আটকে দেওয়ার ঘটনাটি ছিল বাংলাদেশের তরফে একটি সেমসাইড গোল এবং ঘটনা এখনও যা বোঝা গেল তাতে জাহেদ উর রহমান, বাংলাদেশের তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপদেষ্টা, তিনি দেশের মর্যাদা হানি করেছেন, অসম্মান তিনিই করেছেন দেশের। ভারত তাকে বরং সসম্মানে ভারতে যে সম্মেলনে তিনি যোগ দিতে এসেছিলেন সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে তার উপযুক্ত ব্যবস্থা ইত্যাদি করা হয়েছিল। এই যে দীর্ঘ শিরোনাম বা ভূমিকায় যে কথাগুলি বললাম, এই কথাগুলি বলছি জাহেদুর রহমানের বক্তব্য থেকে। জাহেদুর রহমান আজকে অর্থাৎ মঙ্গলবার ঢাকায় সাংবাদিক বৈঠক করে বলেছেন যে দিল্লিতে ভারত সরকারের দিল্লি পুলিশের যে ইমিগ্রেশন পুলিশ বা ইমিগ্রেশন বিভাগ, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে শেষ পর্যন্ত বলেছিল যে আপনি দিল্লি বিমানবন্দর থেকে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারেন, আপনি যে কদিনের জন্য এসছেন আপনি ভারতে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের যা খোঁজ খবর নেওয়ার বা যেটুকু প্রশাসনিক কাজকর্ম ছিল সেগুলি সবই আমাদের সম্পন্ন হয়েছে। আপনাকে অপেক্ষা করানোর জন্যে আমরা দুঃখিত। কিন্তু জাহেদুর রহমান তিনি তার আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ দিল্লি বিমানবন্দর থেকে আর বেরোবেন না, তিনি ওখান থেকেই দেশে ফেরত চলে আসবেন। এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি যে ঢাকায় উচ্চতম কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এ নিয়ে কোনো সংশয় নেই। তার একটা মুখ্যত কারণ, তার সঙ্গে একেবারে বিমানবন্দরের ভেতরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এবং দেখা যায় যে রিয়াজ হামিদুল্লাহ এবং জাহেদুর রহমান তারা ঘন ঘন নানান দিকে ফোনাফুনি করেন এবং পরে জানা যায় যে তারা ঢাকার উচ্চতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলেন এবং সেটি তখন গভীর রাত নয়, এই কথাবার্তা চলাচালি হচ্ছিল তখন কিন্তু রাত 7টা 8টা এইরকম হবে। তার কারণ তিনি বিকেল 5টা 5:30 নাগাদ দিল্লি পৌঁছে গিয়েছিলেন। এটা হচ্ছে রবিবারের ঘটনা। দিল্লি পৌঁছে গিয়েছিলেন এবং দিল্লি পৌঁছানোর পর রিয়াজ হামিদুল্লাহ, যিনি বাংলাদেশের হাই কমিশনার, তিনি এই তারেক রহমানের উপদেষ্টাকে তিনি রিসিভ করেন দিল্লি বিমানবন্দরের ভেতরে। তাকে অর্থাৎ রিয়াজ হামিদুল্লাহকে দিল্লি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল এই উপদেষ্টাকে স্বাগত জানানোর জন্যে। তারপর তিনি তাকে নিয়ে যান ইমিগ্রেশন চেকিংয়ের জন্যে। কিন্তু ইমিগ্রেশন চেকিংয়ে গিয়ে দেখা যায় যে তার কাছে যেহেতু রেড পাসপোর্ট নেই, যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে কূটনীতিকদের যে পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট যেহেতু নেই, তাই তাকে অর্ডিনারি প্যাসেঞ্জারদের লাইনে তাকে দাঁড়াতে হয়েছিল এবং সেখানেও তাকে কতগুলি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল যাতে দ্রুত তার বিষয়টিকে তাকে ছাড়পত্র দিয়ে দেওয়া যায়। কিন্তু এই ছাড়পত্র দিতে গিয়েই দিল্লি ইমিগ্রেশন পুলিশ তাদের কম্পিউটারে ভেসে ওঠে যে একজন জাহিদুর রহমান বাংলাদেশি নাগরিক, যার সম্পর্কে যিনি ভারতের সন্দেহের তালিকায় আছেন, অর্থাৎ ভারত সরকার যাকে একজন ভারত বিরোধী এবং ভারতের জন্য ক্ষতিকর মানুষ হিসেবে চিহ্নিত করে রেখেছে আগে থেকেই গোয়েন্দা দপ্তর সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে। সেই তালিকায় একজন জাহেদুর রহমান আছেন যিনি বাংলাদেশের নাগরিক। এই জাহেদুর রহমান সেই জাহেদুর রহমান কিনা এইটা দিল্লি পুলিশের চেক করাটা একেবারেই প্রশাসনিক কর্তব্যের মধ্যে ছিল। ফলে তারা এটা চেক করেন, এই জন্য তাকে খানিকটা অপেক্ষা করতে বলেন। এই চেক করার ক্ষেত্রে কতগুলি বেসিক বিষয় আছে যেটা আন্তর্জাতিক বিধিতে আছে, অর্থাৎ যে ব্যক্তিকে নিয়ে সংশয় আর যার সঙ্গে তাকে মনে করা হচ্ছে যে দুজন একই ব্যক্তি হতে পারেন কিনা, এটা প্রমাণ না করার জন্যে একেবারে ইনস্ট্যান্ট যে পরীক্ষাগুলি বিমানবন্দরে হয় সেটি হচ্ছে যে আইরিশ নেওয়া হয়, ছবি নেওয়া হয়, চোখের বলয়ের ছবি নেওয়া হয় এবং হাতের আঙুলের ছাপ নেওয়া হয়। জাহিদুর রহমানের ক্ষেত্রে তাই করতে হয়েছিল দিল্লি পুলিশকে, কারণ তাদের কাছে এছাড়া কোনো বিকল্প ছিল না। তাদের কাছে জাহিদুর রহমান আসলে ঢাকা থেকে দিল্লিগামী একটি বিমানের প্যাসেঞ্জার মাত্র। তিনি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, পররাষ্ট্র, ভারতের বিদেশ মন্ত্রণালয় নয়। ফলে তাদের কাছে জাহিদুর রহমান মানে হচ্ছেন তিনি একজন প্যাসেঞ্জার এবং যার সম্পর্কে দেখা যাচ্ছে যে তিনি ভারতের সন্দেহের তালিকায় আছেন। তাই তাকে তার
চোখের বলয়ের আই বলের ছবি নেওয়া হয় এবং হাতের ছাপ নেওয়া হয়। এই কাজটা একেবারেই রুটিন, যে কোনো ক্ষেত্রেই করা হয়। ইতিমধ্যে অনেকটা সময় যেহেতু গড়িয়ে যাচ্ছিল, রিয়াজ হামিদুল্লাহ তিনি ভারতের বিদেশ মন্ত্রকদের অফিসারদের সঙ্গে কথাবার্তা বলে ফাইনালি যেটা হয় যে তাকে ছাড়পত্র দেওয়া হয়, যে না, উনি ভারতেরই আমন্ত্রণে এসেছেন এবং এই দুজনে একই ব্যক্তি হলেও উনি যেহেতু এখন এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এবং ভারতে অনুষ্ঠিত ভারত মহাসাগর বিষয়ক সম্মেলনে তিনি অংশ নেবেন এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন। অতএব তাকে তার ক্ষেত্রে এই ছাড়পত্রটি দেওয়া হলো এবং আজকে বিকেলে অর্থাৎ মঙ্গলবার বিকেলে ঢাকার সচিবালয়ে জাহিদুর রহমান তার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে স্বভাবতই এই প্রসঙ্গটি যখন ওঠে তখন তিনি বারেবারেই বলেন যে তিনি আবার ভারতে আসতে ইচ্ছুক, উপযুক্ত আমন্ত্রণ পেলে তিনি ভারতে আসবেন এবং তিনি বারেবারেই বলেন যে দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বারে তাকে বলেছিল যে আপনার ক্ষেত্রে যা সংশয় সন্দেহ সেগুলো নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন নেই, আপনি আমাদের দেশে স্বাগত, আপনি এখন বিমানবন্দর থেকে বেরিয়ে আপনার কাজে যেতে পারেন, আপনি ভারতে আপনার জন্য নির্ধারিত সময় আপনি ভারতে থাকতেও পারেন। কিন্তু তার আগেই তিনি সিদ্ধান্ত করেছেন যে তিনি গভীর রাতে কলম্বোগামী বিমানে উঠবেন এবং সেই বিমানে কলম্বোয় নেমে তারপর তিনি ঢাকায় ফিরে আসবেন এবং তাই তিনি করেছেন। তিনি গতকাল দুপুরে কলম্বো থেকে ঢাকায় ফিরে যান। এই যে ঘটনাবলী, এই ঘটনাবলীতে আজকে জাহিদুর রহমানকে প্রশ্নটি করা হয়েছিল, যেটা আমি গতকালের ভিডিওতে আপনাদের সামনে পেশ করেছিলাম, যে তিনি যখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তখন তার রেড পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তার থাকার কথা। তিনি আজকে বলেছেন যে তিনি নিয়ে যাননি, তিনি তার সাধারণ পাসপোর্ট এবং যে পাসপোর্টের মধ্যে সার্ক স্টিকার অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে ভ্রমণ করার জন্য যে বিশেষ পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা আছে তার কাছে সেই পাসপোর্ট এবং ভিসা ছিল। কিন্তু এই পাসপোর্ট ভিসা তিনি পেয়েছিলেন একজন ইউটিউবার এবং একজন সাংবাদিক হিসেবে। ফলে এইটা তার ভূমিকা ইতিমধ্যে কিন্তু বদলে গিয়েছে। ফলে তিনি যখন তার এই পুরনো পাসপোর্ট ভিসা দেখিয়েছেন, অটোমেটিক্যালি দিল্লির ইমিগ্রেশন পুলিশের কম্পিউটারে তার সম্পর্কে যে তথ্য নথিভুক্ত করা আছে গোয়েন্দা বিভাগ থেকে পাওয়া তথ্য, সেই তথ্যগুলি সেখানে কিন্তু ফুটে ওঠে। তার বিরুদ্ধে অভিযোগগুলির মূলত হচ্ছে যে তিনি বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারত বিরোধিতা চালিয়ে যাচ্ছেন বিগত বহু বছর ধরে এবং আওয়ামী লীগ, শেখ হাসিনার বিরোধিতা এবং ভারত বিরোধিতাকে একত্রিত করে তিনি নানান সময় ভারতের অভ্যন্তরের নানা ঘটনাবলী নিয়ে আপত্তিজনক উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং তার ইউটিউব প্রোগ্রামের একটা বড় অংশ একটা সময় ছিল হচ্ছে জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা কি করছে, ভারত সরকার কি করছে, এই যে স্পর্শকাতর বিষয়গুলিকে নিয়ে এইটা নিয়ে যে কেউ কথা বলতে পারেন, কিন্তু তার যে প্রেজেন্টেশনগুলি ছিল সেগুলি বোঝাই যাচ্ছিল যে সেগুলি উদ্দেশ্য প্রণোদিত ভারত বিরোধী প্রচারণা যেটাকে বলা হয়। উনি এমনই একজন ব্যক্তি এই কাজের সঙ্গে সংযুক্ত ছিলেন। এমন একজন ব্যক্তিকে তারেক রহমান কেন তার উপদেষ্টা করেছেন, তথ্য সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, তার জবাব তারেক রহমান দিতে পারবেন। কিন্তু এই ঘটনাতে যেটা সামনে এসেছে যে একজন অত্যন্ত ভারত বিরোধী বলে পরিচিত, বাংলাদেশে ভারত বিরোধী মানুষের সংখ্যা মোটেই কম নয়, যথেষ্ট সংখ্যায়, কিন্তু সবাই দিনরাত এইভাবে ভারতের মুণ্ডপাত করেন না এবং তিনি একজন পেশাদার ইউটিউবার হিসেবে যেভাবে নিজেকে একজন ভারত বিরোধী ইউটিউবার হিসেবে চিহ্নিত করেছিলেন, এই রকম পরিচিত মানুষকে কেন উপদেষ্টা করা হয়েছে এই প্রশ্ন বিএনপির অভ্যন্তরে এখন উঠেছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি যে বিএনপির অভ্যন্তরেও এই প্রশ্ন উঠেছে যে এমন একজন ব্যক্তি যিনি চিহ্নিত, আমরা যখন প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের কথা বলছি, তারেক রহমান ক্ষমতায় আসার পর তার আগে থেকে বিএনপি নেতৃত্ব যখন ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলছিল, বার্তা দিচ্ছিল, তখন কি করে এমন একজন ব্যক্তিকে স্বয়ং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে নিয়োগ করা হয়েছিল, এই প্রশ্নটি উঠেছে।
আরও কতগুলি প্রশ্ন বাংলাদেশের অভ্যন্তরে বিএনপির মধ্যে এবং বাংলাদেশ সরকারের মধ্যেও উঠেছে। সেটি হচ্ছে যে তিনি যখন এই সাধারণ পাসপোর্ট নিয়ে ঢাকা থেকে রওনা দিচ্ছেন, তখন বাংলাদেশ ইমিগ্রেশনও কেন তাকে বলেনি যে স্যার আপনি একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, আপনার রেড পাসপোর্ট নিয়ে যাওয়া উচিত, এবং আপনার রেড পাসপোর্ট যদি না থাকে তাহলে এই সংক্রান্ত একটা নথিপত্র অন্তত নিয়ে যাওয়া উচিত, যাতে দিল্লি পুলিশ কোনো সংশয় ছাড়াই তাকে গ্রিন চ্যানেল দিয়ে পাস করিয়ে দিতে পারত। কিন্তু তিনি নিজেই কিন্তু তার ফাঁদে পড়েছেন, অর্থাৎ তিনি তার সেই যে পুরনো অর্ডিনারি পাসপোর্ট, সেই পুরনো অর্ডিনারি পাসপোর্ট নিয়ে দিল্লি বিমানবন্দর পেরোতে গিয়ে কম্পিউটার স্ক্রিনে ধরা পড়েছে যে এই ব্যক্তি ভারতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ভারতের বিপদ চান, ভারতের ক্ষতি চান। দিল্লি পুলিশ তবু তাকে বসিয়ে রেখে, সসম্মানে বসিয়ে রেখে অপেক্ষা করিয়ে তারাও তাদের উচ্চতম কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়ার চেষ্টা করেছে যে ইনি এখন এসছেন এই কাজে। তার কারণ তার সঙ্গে ঢাকা বাংলাদেশের হাই কমিশনার, দিল্লিতে কর্তব্যরত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি দিল্লির ইমিগ্রেশন পুলিশকে জানান যে কেন জাহিদুর রহমান দিল্লি এসেছেন। ফলে ইমিগ্রেশনের অফিসারেরাও কিন্তু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গোটা বিষয়টিকে বিচার বিশ্লেষণ করে তারাও উচ্চতম কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় ছিলেন যে যাতে এটা জানা যায়। দিনটি ছিল রবিবার, ছুটির দিন, অফিসারেরাও নানান কাজে ব্যস্ত, সবাইকেই দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ ভারতে রবিবারটি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, শনি ও রবি সাপ্তাহিক ছুটির দিন, অন্যদিকে বাংলাদেশে এটা পূর্ণাঙ্গ কাজের দিন। সো আমাদের এখানে যে প্রবলেমটি হয়েছিল যে এই জন্যে খানিকটা সময় যায়, কিন্তু তাকে সসম্মানে অপেক্ষা করানো হয়েছিল যে আপনি অপেক্ষা করুন। তাকে কিন্তু বলা হয়নি যে আপনি একজন সন্দেহজনক ব্যক্তি, ফলে আমরা আপনাকে জেরা করব। জাহিদুর রহমানকে যে অর্থে বলা যায় জেরা, সেই জেরা কিন্তু তাকে করা হয়নি। তার সম্মান রক্ষার্থে তাকে টুকিটাকি কয়েকটি প্রশ্ন করা হয়েছিল, যেটাকে জিজ্ঞাসাবাদও বলা যাবে না। বাংলাদেশের প্রশাসন এখন এই গোটা বিষয়গুলি তারা জেনে গিয়েছে যে দিল্লি বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল। দিল্লি বিমানবন্দরে যা ঘটেছিল তার ভিত্তিতে অন্তত ঢাকায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে ঢাকার তরফে বা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে অসন্তোষ প্রকাশ করার কোনো সুযোগ ছিল না। এটা নিছকই একটা ইস্যু তৈরি করা হয়েছে ঢাকার তরফে, কারণ অসন্তোষ প্রকাশ করার মতন কোনো ঘটনা দিল্লি বিমানবন্দরে ঘটেনি। তারেক রহমানের উপদেষ্টা সম্পর্কে অবজেকশনেবল তথ্য থাকা সত্ত্বেও তার সম্মানহানি হয়, তার মানহানি হয়, তার দেশের অসম্মান হয়, এমন কোনো পদক্ষেপ, কোনো কথা, কোনো আচরণ ইমিগ্রেশন পুলিশ বা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে করা হয়নি। এই ধরনের কোনো অভিযোগ বাংলাদেশ হাই কমিশন দিল্লি বা ঢাকার বাংলাদেশের বিদেশ মন্ত্রক, এমনকি স্বয়ং জাহিদুর রহমান তিনিও এই অভিযোগ করেননি। তিনি এখন সাংবাদিক বৈঠক করে, আজকে সাংবাদিক বৈঠক আমি বাংলাদেশের দর্শকদেরও বলবো, মানুষদেরও বলবো, তারা যদি খুব মনোযোগ দিয়ে জাহিদুর রহমানের সাংবাদিক বৈঠক দেখেন তাহলে এটা স্পষ্ট যে তিনি নিজে গাড্ডায় পড়ে এখন সেখান থেকে নিস্তার পেতে চাইছেন এবং দেশবাসীর কাছে নিজেকে একটা অতি দেশপ্রেমী বিপ্লবী হিসেবে জাহির করতে চেয়েছেন। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন যে আমি মনে করেছি যে যেহেতু এটা আমার ব্যক্তিগত সফর নয়, আমি আমার দেশের তরফে গিয়েছি, তাই আমি মনে করেছি একটা সিগনেচার থাকা দরকার, অর্থাৎ একটা নথিভুক্ত থাকা দরকার যে আমি প্রতিবাদ করলাম। কিন্তু তিনি কিসের প্রতিবাদ করেছিলেন? ভারত সরকারের কোন আচরণের তিনি প্রতিবাদ করেছিলেন? যে কারণে তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল পৃথিবীর যে কোনো বিমানবন্দরে ঠিক একই কাজ করা হবে। এমনকি কোনো ভারতীয় যদি ঢাকা বিমানবন্দরে কি চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে নামে, তার ক্ষেত্রেও একই হবে যদি কম্পিউটারে দেখা যায় যে এই ব্যক্তি সম্পর্কে আমার দেশের গোয়েন্দা বাহিনী কিছু সন্দেহজনক তথ্য দিয়ে রেখেছে। ফলে তিনি যখন আমার দেশে প্রবেশ করছেন তখন ইমিগ্রেশন পুলিশের একেবারে রাষ্ট্রীয় কর্তব্য হচ্ছে সেই ব্যক্তির কাছ থেকে কিছু ব্যক্তিগত বিষয় আশয় জানতে চাওয়া, কোথায় যাবেন, কাদের সঙ্গে থাকবেন, কারা তার অতিথি। কারণ এই যে তিনি যে ভারতে প্রবেশ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে একটি সম্মেলনে অংশ নিতে, এটা ইমিগ্রেশন পুলিশের জানার কথা নয়। এবং এই ধরনের সম্মেলনে যারা যোগ দিতে যান তারা সবাই কূটনৈতিক চ্যানেলে, গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যান। তাকে অর্ডিনারি ইয়েতে
যে দাঁড়াতে হয়েছিল এটা স্বয়ং রিয়াজ হামিদুল্লাহ জানতে পারেন দিল্লি বিমানবন্দরে, যখন তিনি জাহিদুর রহমানকে রিসিভ করেন। মানে দিল্লিতে কর্তব্যরত বাংলাদেশের হাই কমিশনার, যিনি গত বছর এপ্রিল থেকে এখানে কর্তব্যরত এবং অত্যন্ত দক্ষ একজন কূটনীতিক হিসেবে বাংলাদেশের কূটনৈতিক মহলে যার প্রভূত সুনাম আছে, এবং যিনি বর্তমান বিদেশ সচিব, বাংলাদেশের বর্তমান বিদেশ সচিবের সমসাম একই ব্যাচের, এবং যিনি সেই তার ব্যাচে মানে প্রধান হয়েছিলেন, অর্থাৎ 1 নম্বর ছিলেন তালিকায়, সেই রিয়াজ হামিদুল্লাহ তিনিও কিন্তু এটা জানতে পারেন দিল্লি বিমানবন্দরে জাহিদুর রহমান প্রবেশ করার পর যে তিনি সার্কের অর্ডিনারি ভিসা নিয়ে এসছেন, তার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, ভিসা এসব কোনো কিছুই নেই। যদিও ভারত সরকারের আমন্ত্রণের ভিত্তিতে তিনি ঢাকা থেকে, ঢাকার ভারতীয় হাই কমিশন থেকে তার অফিস মারফত কিন্তু এই ট্যুরে আসার জন্যে একটা ভিসা তিনি নিতেই পারতেন, কিন্তু তিনি সেসব করেননি। তিনি হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে চলে এসেছেন। একথাও কিন্তু তিনি আজকে বলেছেন যে আমি এসব নিয়ে ভাবিনি, আমি পুরনো অর্ডিনারি ভিসা নিয়ে আমি চলে এসেছি, সার্ক ভিসা নিয়ে আমি চলে এসেছি, এটা নিয়েই যাওয়া যায়। এই যে জটিলতাগুলো, এই জটিলতা থেকে এখন যেটা বোঝা যাচ্ছে, তার কারণ এই ভিডিও করার একটা বড় কারণ হচ্ছে যে আজকে সাংবাদিক বৈঠক করে, হয়তো সকলে এই সাংবাদিক বৈঠক দেখেননি বা এই সাংবাদিক বৈঠকে জাহিদুর রহমানের বক্তব্য শোনেননি। যদি পূর্ণাঙ্গ বক্তব্যটি শোনা যায়, যদি সেই বক্তব্যের ময়নাতদন্ত করা যায়, তাহলে যে কোনো দেশপ্রেমিক বাংলাদেশি এটাতে একমত হবেন যে জাহিদুর রহমান তিনি সচেতনভাবে বা ভুলবশত তিনি দেশের মর্যাদা বিনষ্ট করেছেন। তার কারণ এই ঘটনার পেছনে ভারতের ইমিগ্রেশন পুলিশের বা ভারতের বিদেশ মন্ত্রকের কোনো রকম কোনো প্ররোচনা, কোনো উদ্দেশ্য ছিল না। যা ঘটেছে তা জাহিদুর রহমানের ভুল, এবং অবশ্যই বাংলাদেশের সংশ্লিষ্ট এজেন্সি এবং কর্মকর্তাদের ভুল। তার ইউটিউব চ্যানেল যে ভারতে নিষিদ্ধ, এটা বাংলাদেশের গোয়েন্দা বিভাগের অজানা থাকার কথা নয়। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের এটা জানা থাকার কথা এই জন্যে যে ভারত সরকার যে দফায় দফায় বিভিন্ন সময় ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যেগুলি তারা ব্যান করে, সেগুলি তারা তালিকা প্রকাশ করে এবং বাংলাদেশের পত্রপত্রিকাতেও সেগুলি প্রকাশিত হয়। অনেকেরই মনে থাকবে যে অপারেশন সিঁদুরের আগে পাকিস্তানের বেশ কিছু ইউটিউব চ্যানেলকে ভারত সরকার ব্যান করেছিল এবং তার জন্য নির্ধারিত প্রক্রিয়াতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে এগুলি ভারতে দেখা যাবে না, এবং টেকনিক্যালি এটা সম্ভব ব্লক করে দেওয়া, যে ভারত ভূখণ্ডে সেই ভিডিওগুলো দেখা যায় না। এই তথ্য বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর, ইমিগ্রেশন পুলিশের অজানা, এটা বিশ্বাসযোগ্য নয় বলে আমি সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে বুঝেছি। সকলেই বলেছেন যে এদের কাছে অবশ্যই এই তথ্য ছিল। তা সত্ত্বেও তারা কেন জাহিদুর রহমানকে ঢাকা বিমানবন্দরেই এই ব্যাপারে বলেননি যে আপনার কিন্তু দিল্লিতে অবতরণের পর এই নিয়ে সমস্যা হতে পারে? তার মানে জাহিদুর রহমানকে কি একটা টোপ হিসেবে পাঠানো হয়েছিল যে দিল্লি তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় না, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তার সঙ্গেও এই ধরনের আচরণ করা হলো। এই যে গোটা বিষয়টা, ইস্যুটি, এই ইস্যুটা নির্মাণ করাই কি জাহিদুর রহমানকে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল? আরও একটা প্রশ্ন কিন্তু অনেকে করছেন যে সম্মেলনে যোগ দিতে তিনি আসছিলেন, সেই সম্মেলনের জন্য তিনি উপযুক্ত ব্যক্তি কিনা। এটাও কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে, এমনকি বিএনপির অভ্যন্তরেও এই নিয়ে প্রশ্ন আছে যে বিএনপি দলের মধ্যেও এই নিয়ে উপযুক্ত ব্যক্তিরা আছেন, এমনকি প্রশাসনে উপযুক্ত ব্যক্তিরা আছেন, বিভিন্ন একাডেমিক সেক্টরে উপযুক্ত ব্যক্তিরা আছেন, যাদেরকে প্রধানমন্ত্রী দেশের প্রতিনিধি করে পাঠাতে পারতেন। কিন্তু সেখানে জাহিদুর রহমান এই উপদেষ্টাকে কেন পাঠানো হয়েছে, এ প্রশ্ন এখন বাংলাদেশের অভ্যন্তরে উঠেছে। ফলে সব মিলিয়ে যেটা দাঁড়ালো যে দিল্লি বিমানবন্দরে রবিবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টাকে আটকে দেওয়ার ঘটনা আসলে বাংলাদেশেরই সেমসাইড গোল, এবং এই ঘটনার জন্যে জাহিদুর রহমান তিনি দেশের সম্মানকে বিনষ্ট করেছেন, মর্যাদা বিনষ্ট করেছেন। ফলে সাজা যা পাওয়ার তারই পাওয়া উচিত। এই সিদ্ধান্ত তারেক রহমানের এবং বাংলাদেশের নাগরিকদের। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।